হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এসেছি আমার প্রথম ব্লগ নিয়ে। আমি আদনান। আশা করি আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। কয়েকদিন ধরে ভাবছিলাম বিক্রমপুর যাব, একসাথে সবাই মাওয়া ইলিশ খেয়ে আবার বাসায় ফিরে আসবো, কিন্তু সময় ব্যস্ততার কারণে যাওয়া হয়ে উঠছিল না। তাই শুক্রবার একসাথে সিদ্ধান্ত নিলাম যে 4 বাইক রওনা দেবো, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে 2 বাইক নিয়ে একসাথে রওনা দিলাম সুদূর মাওয়ার উদ্দেশ্যে। ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আই হোপ ক্যামেরায় আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর ওয়েদারের মধ্য দিয়ে আমরা এই ট্যুরটা কমপ্লিট করেছি। পোস্তকলা হয়ে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দিয়ে সুদূর নাগেরহাটের উদ্দেশ্যে ছুটে চলছে আমরা 2 বাইক। আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল, কোনো বৃষ্টি ছিল না, না ছিল কোনো রোদ, এবং খুবই বাতাস ছিল। বাইক চালাতে খুবই আরামদায়ক ছিল ব্যাপারটা। একজন ছুটে চলে গেল আমাদের ক্রস করে, বাট তাকে ধরা আমাদের পক্ষে পসিবল ছিল না, কজ আমাদের স্পিড লিমিট ছিল 65 to 85। প্রত্যেকটা বাইক ট্যুরে যে জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করি সেটা হচ্ছে স্পিড লিমিট। যে কয়টা বাইক যাবো তাদেরকে একটা স্পিড লিমিট দিয়ে দেওয়া হয়, যে এই স্পিড লিমিটের মধ্যে আমরা প্রত্যেকে রান করব। বকরা আরাফাত অলওয়েজ ট্রাই করছে আমাকে ক্রস করার, বাট খুব খারাপভাবে আমরা যাচ্ছি না, ধীরে সুস্থ শান্তভাবে যাচ্ছি। কিন্তু আমাদের বক্কর ভাই তো বক্কর ভাই, সে বাইকে বসলে নিজে একটা স্পার্ক প্লাগ হয়ে যায়, কারেন্ট আর কারেন্ট। মনে হচ্ছে যে মেঘের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। আকাশের মেঘগুলো এত সুন্দর ছিল যে বাইক চালানো রেখে শুধু মেঘের দিকে তাকাতে ইচ্ছে করছিল, যে আকাশের দিকে তাকিয়ে থেকে সময়টা কাটিয়ে দেই। হাইওয়েতে যে জিনিসটা সবচেয়ে বেশি পেন খেয়েছিলাম সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে কিছু বাস চলে যারা গতিসীমার লিমিটের বাইরে থাকে এবং খুব বেশি হ্যাসেল করে। লাইক আপনি সুস্থভাবে যাচ্ছেন, আপনার পিছিয়ে এসে ডিপার মারতে থাকবে, হর্ন মারতে থাকবে, এবং উইল ট্রাই টু মানে আপনাকে ওভারটেক করবে। ঠিক আছে, ওভারটেক করেন, বাট এভাবে না যাতে করে একজন বাইকের সমস্যা হয়ে যায়। তাকেও তো বাইকটি ব্যালেন্স করতে হবে, তাই না? কিন্তু তারা এটা বুঝতে কোনোভাবেই রাজি না। তাদের কথা আমি আগে থাকবো, সো আমি আগে থাকবো। সো এভাবেই চলে যাচ্ছে আমাদের সময়। আমরা নাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছি, শ্রীনগর হয়ে নিচে নেমে, দেন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস থেকে নিচে নেমে দেন ডান দিকে চলে যাব আমরা। চলুন, নাগেরহাটে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন আবদুল্লাপুর টোল বক্সের সামনে এসে পড়েছি। টোল বক্সের সামনে কি একটা ঝামেলা হয়েছিল, বাট বুঝতে পারিনি, যার কারণে টোল বক্সে একটু বেশি সময় লেগে গেছিলো আমাদের। পরবর্তীতে লিটারেলি চিল্লাচিল্লি করতে হয়েছিল, কি সমস্যা, আপনারা সরছেন না কেন, তাড়াতাড়ি করুন, আরও মানুষের তো কাজ আছে। কিন্তু কে শোনে কার কথা, বাঙালি তো বাঙালি, অবশ্য আমিও বাঙালি। সো এখন আমরা টোল দিতে যাচ্ছি। টোল দিয়ে আমরা আবদুল্লাপুর ছাড়িয়ে সামনে থেকে এগিয়ে গেছি। আপাতত মানে যত সামনে যাচ্ছি তত বেশি আনন্দ হচ্ছে একটা জিনিসই, সেটা হচ্ছে মানে এতটা বাতাস ছিল, লাইক কেউ মনে হয় সামনে 4-5টা টেবিল ফ্যান ছেড়ে রেখেছে, এবং তার টেবিল ফ্যানের সামনে আছে 1 বালতি বরফ। হ্যাঁ, এতটা ঠান্ডা ছিল, এতটা মানে শরীরে সব ক্লান্তি যেমন ওই বাতাসেই কেটে গেছে।
আর একটু পরে আমরা গ্রামের রাস্তায় ঢুকে যাব। গ্রামের রাস্তায় ঢুকে গেলে আপনারা দেখতে পাবেন খুব চমৎকার একটি দৃশ্য। মানে ওইখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছিল আমরা যেমন ইনস্টাগ্রামে রিল দেখছি, এটা ন্যাচারাল কোনো সিনস না, এরকম একটা ফিল হয়েছিল। আমরা এখন ধলেশ্বরী নদীর উপর দিয়ে পার হচ্ছি। আকাশ আরো কালো হয়ে আসছে, আর বাতাসের কথা তো নাই বলি। এমন মনে হচ্ছিল যে হেলমেট উড়িয়ে নিয়ে যাবে, যদি হেলমেট ভালো মতন না লাগানো থাকতো লিটারেলি এটা উড়িয়ে নিয়ে যাওয়া হতো এরকম। আর বাইক খুব ইমব্যালেন্স হয়ে যাচ্ছিল, বাতাসের চাপটা খুব বেশি ছিল আবদুল্লাপুর ক্রস করার পর। একটু পরে আমরা মাও এক্সপ্রেস হাইওয়ে থেকে লোকাল রাস্তায় নিয়ে যাব। আমরা খুব কাছাকাছি এসে পড়েছি। গ্রামের রাস্তায় এসে পড়েছি। গ্রামের রাস্তা না, অ্যাকচুয়ালি ঢাকা শহরের রাস্তা থেকে খুব সুন্দর। হ্যাঁ, আঁকা বাঁকা পথ, কিন্তু রাস্তাটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, কোনো ভাঙাচোরা ছিল না, খুব আরামেই আমরা নাগেরহাট পর্যন্ত পৌঁছেছি। এখানের অটোগুলিও আমার খুব ভালো লেগেছে, কজ তারা ঢাকা শহরের অটোর মতো ওভারটেকিং বা রেসিং এগুলি করার চেষ্টা করে না। তারা খুব রুলস মেনটেন করে খুব সুন্দরভাবে আস্তে ধীরে গাড়ি চালায়, যে জিনিসটা আমাকে খুবই আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে ব্যাপারটা। এখন চারদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে আমরা দুই বাইক ছুটে চলছি একসাথে। মানে ওইখানে বাইক রান করার সময় কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি মনে হয় শ্রীমঙ্গল আছি। হ্যাঁ, মানে এতটা ভালো লেগেছিল যে যেটা বলে বোঝানোর মতো না। এই সে কাঙ্ক্ষিত স্থান যেখানে এসে মনে হয়েছিল যে আমি ইনস্টাগ্রামে কোনো রিলস দেখছি, আদারওয়াইজ এটা সম্ভব না। চারদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখের সামনে পড়ে গেল রংধনু। রংধনু এত কাছের থেকে কখনোই দেখা হয়নি। এটা বলবো এক কথা সৌভাগ্য যে এত সুন্দর একটা রংধনু কাছাকাছি দেখা। আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা। ভিডিওটা করেছে আমাদের আরাফাত ভাই। আরাফাত ভাই আবার খুবই নেচার প্রিয়, লাউ কদু দেখতে তাকে জুম করে সেটা ভিডিও নিতে হবে। যাই হোক, ঘাটে একটা নৌকা বাঁধা ছিল, কিন্তু নৌকার মালিক ছিল না। আমাদের নিশান ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে নৌকার মালিক থাকলে যত টাকাই হোক দিয়ে সে বইটা নিয়ে নৌকা বাইবে, যদিও সে সাঁতার পারে না। ঠিক আছে, আমরা সেখান থেকে আবার নাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নাগেরহাটে যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে একটা মিষ্টির দোকান আছে, বিক্রমপুরে বিখ্যাত মিষ্টি স্পঞ্জ মিষ্টি আর স্পঞ্জ রসগোল্লা খাওয়ার জন্য, যেটা নাকি খুবই বিখ্যাত বিক্রমপুরের। এই রাস্তাটা একটু ডেঞ্জারাস ছিল এদিক দিয়ে, যে চারদিকে লোককোলাহল, মানে জনবলের সংখ্যা বেশি ছিল, চারদিকে ঘরবাড়ি বেশি ছিল। ভয় লাগছিল যদি হঠাৎ করে কোনো বাচ্চা এসে পড়ে, তাই স্পিডে বাইক চালানো যাবে না। এটি হচ্ছে আরেকটা জায়গা যেখানে অ্যাকচুয়ালি আমরা রংধনুটা দেখি। এই যে বক্কর, আরাফাত, নিশান ভাই, ওই যে রংধনু দেখা যাচ্ছে। মানে আপনারাই বলুন, ক্যামেরায় যা উঠেছে তার থেকেও বেশি সুন্দর ছিল।
যেটা আমরা সামনাসামনি দেখেছি। এই সেই কাঙ্ক্ষিত রসগোল্লা আমরা খাচ্ছি, যেটা নাগেরহাট বাজারে পাওয়া যায়। এটা অনেক জায়গায় পাওয়া যায়, বাট জিনিসটা হচ্ছে যে নাগেরহাটের বাজারের এই দোকানটা খুবই বিখ্যাত, যতটুকু লোকমুখে শোনা আর কি। মিষ্টিগুলো খুব গরম ছিল, টাটকা ছিল, কিছুক্ষণ আগেই তারা চুলো থেকে নামিয়ে এনেছে এবং এখন পরিবেশন করছে আমাদের। মিষ্টির স্বাদটা একদম ভোলার মতো না, মানে মুখে লেগে থাকবে। আমরা আবারও হাইওয়ে এক্সপ্রেস হয়ে মাওয়ার দিকে ছুটে যাচ্ছি। মাঝখানে এক জায়গায় চা খেতে নেমেছিলাম, 50 টাকা প্রতি কাপ চা, অফুরন্ত মালাই থেকে, মানে চায়ের চেয়ে মালাইয়ের সংখ্যা বেশি ছিল ওই চায়ে। খুব ভালো লেগেছিল চাটা। সো আমরা পৌঁছে গেছি এখন মাওয়াতে। বাইক পার্ক করে এখন যাব ইলিশের উদ্দেশ্যে। তার আগে আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা খেতে বসবো। রাতের বেলার পদ্মা, সেদিন পদ্মার সামনে গিয়ে পা ভিজে বসেছিলাম এবং পদ্মার যে স্রোত ছিল সেটা একরকম মনে হচ্ছিল যে কক্সবাজার আছি, মানে ছোটোখাটো কক্সবাজার ট্যুরের মতো মনে হচ্ছিল। ইলিশ কিনতে চলে আসলাম। ইলিশের দাম তারা খুব চড়া চেয়েছিল, কিন্তু আমরা 2টা ইলিশ কিনেছি শেষ পর্যন্ত 900 টাকা দিয়ে। এই সেই ইলিশ। প্যান্ডেল দেখে মনে হয় কোনো গ্রামের বাড়িতে বিয়ে খেতে আসছি। গ্রামের বাড়ির বিয়ের প্যান্ডেলগুলি এরকম হয় অনেকটা। ইলিশগুলি কেটে দেওয়া হয়েছে, এখন মামা এগুলি মিক্স করছে, কিছুক্ষণ পর এগুলো ভাজা হবে এবং ইলিশের যে লেজের অংশটা সেটা ভর্তা করতে দেওয়া হবে। ইলিশ ভাজা হচ্ছে, খুব শীঘ্রই আমরা খেতে বসবো। তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে আনি, সেটা হচ্ছে মানে কয়েক প্রকারের ভর্তা এখানে পাওয়া যায়। দূরে থেকে দেখে আমি মনে হচ্ছিল এগুলো হয়তো বা লাড্ডু টাইপের কিছু হবে, কিন্তু সামনে গিয়ে বুঝতে পারি যে এগুলো লাড্ডু না, এগুলি ভর্তা গোল গোল করে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি গ্রামের সাথে তো তেমন একটা পরিচিত না, তাই অনেক কিছু দেখে হঠাৎ করে বুঝতে পারি না। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই সেই কাঙ্ক্ষিত ভর্তা লাড্ডু, যেগুলো দেখে আমার অ্যাকচুয়ালি মনে হয়েছিল এগুলো মিষ্টি টাইপের কিছু হবে, কিন্তু সামনে যাওয়ার পর বুঝতে পারি যে না, এগুলি অ্যাকচুয়ালি মিষ্টি না, এগুলি হচ্ছে ঝাল। আই লাইক মানে ভর্তা আর কি। বাঙালি মানুষের মাছ ভাজা আর ভর্তা হলে আর ডাল হলে তো আর কিছুই লাগে না, ইনাফ। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে বসবো খাওয়া দাওয়া করার জন্য। বক্কর ভাই খুবই ক্ষুধার্ত, সে লিটারেলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কত করে হবে, তাড়াতাড়ি করুন, অনেক খিদা পেয়েছে। তাদের দিকে ক্যামেরা ফোকাস করতেই দুইজনে মিলে আমাকে মিডল ফিঙ্গার দেখা দিছে, মানে কি বলবো এদেরকে।
এই সে আমাদের কাঙ্ক্ষিত লেজ ভর্তা অ্যান্ড মাছ ভাজা। বক্কর ভাই সবার আগেই নিজেরটা গুছিয়ে নিয়েছে, আজকে সে হাঙ্কি ভরে খাবে এটা তার উদ্দেশ্য। নিশান ভাই আমাদের বড় ভাই, সে আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে। আরাফাত ভাই মোবাইলে ব্যস্ত অ্যান্ড বক্কর ভাইয়ের মুখ দিয়ে প্রায় জল এসে পড়ে, এরকম একটা অবস্থা। সো এই ছিল আমাদের মাওয়া ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো স্থানে, আমরা চারজন একসাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন।